ছোটবেলায় একটা কথা শুনতাম, এটা খালি আমারই আঞ্চলিক না, এটা সব জায়গায় হয়, আমি এক্স্যাক্টলি জানি না, যে নিজের বুঝ পাগলও বুঝে। নিজের বুঝ মানে হচ্ছে নিজের স্বার্থ পাগলও বুঝে। একটা ছোট্ট এক্সাম্পল দিই। আপনার যদি জ্বর হয়, ওষুধের আপনার দরকার নাকি আপনার ওষুধের দরকার? বাংলাদেশ ফুটবলে যে সিচুয়েশনটা ছিল, এটা জ্বর, অসুখ, যাই বলেন না কেন, ইনকম্পিটেন্সি, সব কিছু মিলাই একটা বিচ্ছিরি সিচুয়েশন ছিল। সেই জায়গা থেকে ফুটবল আলট্রাস কি করছে, এটা একটু খুবই অবজেক্টিভলি আপনি বোঝার চেষ্টা করেন, তাইলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা এক্স্যাক্টলি কোথায় দাঁড়ায় আছি, রাইট? ক্রিকেটে সার্কাস প্রজাতির কিছু টাইটেলধারী দর্শক থাকে, যারা মূলত হচ্ছে স্পন্সরশিপ খুঁজে, যারা মূলত হচ্ছে একটু ক্যামেরা খুঁজে, যারা মূলত হচ্ছে হুদাই হম্বিতম্বি কইরা কান্নাকাটি কইরা পইরা যায়, রাস্তায় গড়াগড়ি করে। তাদের দ্বারা কি হয়? তাদের দ্বারা কিছুই হয় না, তাদের কোনো ইম্প্যাক্ট অন দ্য গেম থাকে না, যেটা দেখে আমরা অভ্যস্ত। দেন ফুটবল আলট্রাসরা এসে স্পোর্টসে একটা নতুন জায়গা ক্রিয়েট করে, যেটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, কন্ট্রোভার্সির ব্যাপারটাতে আসতেছি। বাট এমন একটা জায়গা ক্রিয়েট করে যেটা প্রথমবারের মতো খেলা, খেলোয়াড়, দর্শক, আবার বলি খেলা, বোর্ড বলেন, ব্র্যান্ড বলেন, যাই বলেন না কেন, ফেডারেশন, হোয়াটএভার, খেলা, খেলোয়াড় এবং দর্শক, এই তিনটা জিনিসের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করে, একটা টু ওয়ে কমিউনিকেশন স্টার্ট করা শুরু করে, যেটা ফুটবলে ওয়ার্ল্ড ওয়াইডই আছে। এই জিনিসটা আমাদের জন্য একটা কালচারাল শক। কীরকমভাবে? যে আমরা জাতিগতভাবে দমন পীড়নের মধ্যে দিয়ে বড় হয়েছি। সো আমাদের একটা ট্রেডিশনাল মাইন্ডসেট আছে, এবং এটা মানে ইটস এভলিউশনারি, এটা ডিএনএগত, এটা কোনো মানে নতুন তত্ত্ব না। ডিএনএগতভাবে আমরা দুইটা জিনিস পছন্দ করি, দাসত্ব এবং অটোক্রেসি। ইয়েস, আমরা দাসত্ব পছন্দ করি, এবং যারা ক্ষমতাটা, তারা দাসত্ব জিনিসটাকে কায়েম রাখাটা পছন্দ করে। ফুটবল আলট্রাসদের জায়গা থেকে, বা এরকম একটা সমর্থক গোষ্ঠী যারা এই লাইন্সগুলোকে ব্লার করে, সেটা সবার জন্য একটা কালচারাল শক। ফ্যানদের জায়গা থেকে ইটস এ কালচার, আরে কিরে, আমরা কমিউনিকেট করতে পারবো। আর যারা খেলোয়াড়, যারা খেলা, তাদের জন্য ওরা কেন আমাদের সাথে কমিউনিকেট করতে পারবে? দুইটা দলের জন্যই এটা একটা কালচারাল শক। এই শকটা ক্রিয়েট করে হচ্ছে ফুটবল আলট্রাস নামে যে সমর্থক গোষ্ঠী, সেভ বাংলাদেশ নামে যে ফুটবল সমর্থক গোষ্ঠী, ফুটবলকে ঘিরে, বাংলাদেশের ফুটবলকে ঘিরে যে সমর্থক গোষ্ঠীগুলো তৈরি হয়েছে, তারা হচ্ছে এই কালচারাল শক। এবং এটাকে হ্যান্ডেল করাটা ডিফিকাল্ট। হ্যান্ডেল করার ওয়ে আমার মনে হয় দুই পক্ষই আস্তে আস্তে বোঝার চেষ্টা করতেছে। এখন এইখানে আমি ফার্স্টে যেটা বললাম, যে পাগলের বোঝ, মানে নিজের বোঝ পাগলও বুঝে, এটা কেন ইম্পর্টেন্ট আমি একটু বলি। এটা আমি অনেকবার বলছি যে বাংলাদেশের ফুটবলকে যদি উঠাইতে হয়, বাংলাদেশের ফুটবলকে যদি একটা মানদণ্ডে নিয়ে যাইতে হয়, ইউ নিড মানি। অ্যান্ড টাকাটা কোত্থেকে আসে জানেন? টাকাটা আসে দর্শকদের কাছ থেকে, আর কোনো সোর্স নাই। আপনাদেরকে বলবে স্পন্সর, না, স্পন্সরদের থেকে টাকা আসে না, টাকা আসে দর্শকদের কাছ থেকে। আমি টিকিটের কথা বলতেছি না, স্পন্সর আসে শুধুমাত্র দর্শকের জন্য। আমি মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করতেছি বিগত 8-9 বছর ধরে। স্পন্সরশিপ কোনো খেলাকে করে না, কোনো খেলোয়াড়কে করে না। আপনার মনে হয় সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজাকে স্পন্সরশিপ দেওয়া হয়? না। সাকিব আল হাসান, মাশরাফি মুর্তজা, হামজা চৌধুরী, জামাল ভুঁইয়াকে লাখ লাখ যে মানুষ ফলো করে, তাদের জন্য টাকা দেওয়া হয় সাকিব আল হাসানকে, মাশরাফি মুর্তজাকে, হামজা চৌধুরীকে, জামাল ভুঁইয়াদেরকে। তাদেরকে ছাড়া দেয়ার ইজ নো জামাল ভুঁইয়া, তাদেরকে ছাড়া দেয়ার ইজ নো মাশরাফি বিন মুর্তজা, তাদেরকে ছাড়া দেয়ার ইজ নো সাকিব আল হাসান। সো দর্শকরা যদি দ্য মেইন সোর্স অফ টাকা হয়, সেই ক্ষেত্রে আপনার একটা খেলা থেকে টাকা বানাইতে হইলে কি করতে হবে? দর্শক আনতে হবে। যেটা স্বাধীনতার পর থেকে একটা ফেজ গেছে, যখন অর্গ্যানিক্যালি আমাদের ফুটবল আনতে সামর্থ্যবান হয়েছিল। মোহামেডান আবাহনীর যেসব গল্প শুনে আমরা বড় হয়েছি, পুলিশ লাগতো, মারামারি লেগে যেত, স্টেডিয়াম ভাঙচুর হইতো, ভালো এক্সাম্পল না, অবভিয়াসলি ভালো এক্সাম্পল না, বাট উদ্দীপনার জায়গা থেকে প্রকাশ করতে হইতেছে যে এখন শুনে এগুলা রম্য রচনার মতো লাগে, যে ফুটবলের জন্য মাঠে জায়গা হইতো না, বিশ্বাস করার মতো জিনিস না, রাইট? তখন ফুটবল টানতো এই দর্শকদেরকে। তারপরে অনেক কিছু হয়, চড়াই উতরাই, নতুন বোর্ড, নতুন নিয়ম, নতুন কানুন, ক্রিকেটের আপরাইজ, সব কিছু মিলায় ফুটবল দর্শক হারায় ফেলে। দ্য
ফান্ডামেন্টাল, দ্য সোল সোর্স অফ ইনকাম। এবং এরপরে যতগুলো বোর্ড আসে ব্যর্থ হয় দর্শকদেরকে মাঠে ফেরাইতে। সেইখানে এই সমর্থক গোষ্ঠীগুলা বেসিক্যালি, আপনারা অবজেক্টিভলি চিন্তা করার জন্য আমি কিছু রসদ দিচ্ছি, সেই জায়গাতে ফুটবল আলট্রা বলেন, সেভ বাংলাদেশ ফুটবল বলেন, এরা এসে যেই কাজটা ওই ফেজটার পর, ওই আদিম যুগের ফেজটার পর আর কোনো বোর্ড করতে পারে নাই, আর কোনো সংস্থা করতে পারে নাই, আর কোনো কালেকটিভ ফোর্স করতে পারে নাই, সেটা করতে পারছে এই সমর্থক গোষ্ঠীগুলা। এই সমর্থক গোষ্ঠীগুলো যেটা করছে, ফুটবলের উদ্দীপনাটাকে মানুষের সামনে ভিন্নভাবে তুলে ধরছে এবং মানুষজনকে মাঠে নিয়ে যাইতে সামর্থ্যবান হয়েছে, যার ফলশ্রুতিতে আজকে 18,000 টিকিট বিক্রি করা যাইতেছে। এই ব্যাপারটা আনডিনায়েবল। এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কেউ ডিনাই করতে পারবে না, ফুটবলের সাথে সম্পৃক্ত কেউ ডিনাই করতে পারবে না। এটা ফুটবল খেলা যে মানুষগুলো আছে, যে কোনো ক্লাবে হোক, কেউ ডিনাই করতে পারবে না। এটা সিন্ডিকেটের কেউ ডিনাই করতে পারবে না, এক্সিস্ট করুক বা না করুক। কথাটা আমি কেন বলতেছি, যে সিচুয়েশনটা এখন হয়েছে, এই সিচুয়েশনটা খুবই আনঅ্যাভয়েডেবল, মানে অ্যাভয়েডেবল একটা সিচুয়েশন ছিল। আমি সলিউশন ড্রিভেন একটা মানুষ, আমার সলিউশন ভালো লাগে। এই সিচুয়েশনটার কী কী সলিউশন হইতে পারলো আপনাদেরকে আমি একটু বলি। প্রথম এবং সবচাইতে সহজ সলিউশন, ভাই তুমি আলট্রাস হও, সেভ বাংলাদেশ হও, যা মন চায় তা হও, তোমার আমি টিকিট দিতে পারবো না। ইটস এ ডেমোক্রেটাইজড সিস্টেম। টিকিট দেখার জন্য মানুষ পাগল, মানে খেলা দেখার জন্য মানুষ পাগল হয়ে গেছে, সবাই টিকিট চায়, 20 কোটি মানুষ টিকিট চায়। আমি তোমাকে আলাদা করে 1000 কেন 100 টিকিটও দিতে পারবো না। কাইটানো আমরা ভাই দিয়ে দিছি একজনকে, খুবই কেপেবল, খুবই কম্পিটেন্ট মানুষজন, কোনো সমস্যা হবে না টিকিট কাটতে, খুবই ফ্ললেস, খুবই সিস্টেম্যাটিক হয়ে আরামসে টিকিট কাটো, কোনো সমস্যা নেই। যেটা সিস্টেম্যাটিক বাই 6 ঘন্টা ধরে একটা টিকিট কাটতে পারিনি। এনিওয়ে, বাট দিস ওয়াজ দ্য সিম্পলেস্ট সলিউশন। ডে 1 সেভ বাংলাদেশ ফুটবল আলট্রাস, ভাই তোমরা তোমাদের আখের গোছাও, আমরা তোমাদেরকে টিকিট দিতে পারবো না। কারণ তোমরা যদি ফুটবলের দর্শক হও, যে 18,000 মানুষ এই খেলা দেখতে চায় তারাও ফুটবলের দর্শক, তোমরা তোমাদের মতো কেটে নাও। তখন ফুটবল আলট্রাস হোক, সেভ বাংলাদেশ ফুটবল হোক, তারা তাদের মতো করে হয়তোবা অ্যারেঞ্জ করতে পারতো, হয়তোবা আরও দাবি দাবা চাইতে পারতো, বাট তারা একটা মানে কি বলবো, এটাকে কারেক্টিভ মেজার নিতে পারতো, অল্টারনেটিভ একটা ওয়ে অ্যাসেস করতে পারতো। সেটা করার সুযোগ দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই, যারা ডিসিশন নিয়েছেন তারা বেটার বলতে পারবেন। বাট এটা ছিল সবচাইতে অ্যাভয়েডেবল সিচুয়েশন, রাইট? বাস সিম্পলেস্ট সলিউশন। সেকেন্ড সলিউশনে আসি। ফুটবলে যারা কাজ করতেছেন তারা অবশ্যই আমার থেকে, ইভেন ফুটবল আলট্রাসদের থেকে, ইভেন আমার জেনারেশনের সবাই থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স। তারা অনেক ফুটবল খেলা দেখছেন, তারা অনেক দেশের ফুটবলীয় কালচারের ব্যাপারে জানেন, তারা বিভিন্ন দেশে যেয়ে খেলা দেখেন, তারা বিশাল এক্সপিরিয়েন্স সমৃদ্ধ মানুষ। সো তাদের কাছে এই আলট্রাস বা সমর্থক গোষ্ঠীদের রোলটা মোটেই কোনো নতুন রোল না বা নতুন কোনো সংযোজন না। এটা ফুটবলে আদি অন্তকাল থেকে হয়ে আসতেছে এবং এটা ফুটবলের খুবই একটা ইন্টিগ্রাল পার্ট। ইন আওয়ার কান্ট্রি ফুটবল ওয়াজ নেভার বিগ এনাফ টু গিভ বার্থ টু গ্রুপস লাইক ফুটবল আলট্রাস অ্যান্ড সেভ বাংলাদেশ ফুটবল। এখন এসে ফর্মুলেট হচ্ছে, তাদের সব কাজ ফ্ললেস না, তারাও ভুল করতেছে, বিকজ তারাও নতুন। সো ওই জায়গা থেকে আমাদের সবার এখানে এই জিনিসটা বোঝা উচিত যে it's a new group, it's a new kind of phenomena in Bangladesh football, and we have to accommodate them in order to make football a lucrative sports in Bangladesh, as simple as that. সেই জায়গা থেকে তাদেরকে মাঠে অ্যাকোমোডেশন দেওয়াটা ফুটবলের জায়গা থেকে, খেলার জায়গা থেকে একটা নৈতিক কর্তব্য। ডিমান্ড করার জায়গা আছে কিনা আই ডোন্ট নো, যেহেতু লিগ্যাল এন্টিটি না, যেহেতু এরকম কোনো পার্টনারশিপ ক্রিয়েট করা হয় না, যে কোনো ডিল নাই, রাইট মানে এটা অধিকার হয়তো বা একদম খাতা কলমে না, কিন্তু খেলার জায়গা থেকে এটা একটা নৈতিক কর্তব্য বলে আমার মনে হয়, যে যারা এই 18,000 দর্শকের ক্রেজ ক্রিয়েট করতে কিছুটা হইলেও দায়িত্ব পালন করছে, এবং কতটুকু দায়িত্ব পালন করছে এটা নিয়ে আসলে যদি আপনি আর্গুমেন্ট করতে চান সেই ব্যাপারে কিছু বলার নাই, আগেই হাত তুলে ফেলি ভাই, তাহলে আর কোনো আর্গুমেন্টেরই দরকার নাই। সো সেটা যদি তারা করে থাকে, বরাদ্দ দেওয়া যায় না কিছু টিকিট, এটা নৈতিক কর্তব্যর জায়গা থেকে আমি আসলাম। এখন আমি ধরেন, আচ্ছা ঠিক আছে, এত নৈতিকতার দরকার নাই, এখন আসি আমি সিম্পলি পাগলের বোঝ নিজে বোঝার ব্যাপারটা। আলট্রাসরা
যেটা করে আসে আলট্রাস সেভ বাংলাদেশ ফুটবল, এরা যেই ধরনের উদ্দীপনা, যেই ধরনের পাগলামি, যেই ধরনের জোর নিয়ে মাঠে আসে, প্রেস বক্সে বসে পায়ের উপর পা রেখে আপনি ওই এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবেন? এখন আপনি বলতে পারেন এই এনভায়রনমেন্টের কী দরকার, খেলা তো হয় মাঠে, তাহলে ভাই স্টেডিয়ামেরই দরকার কি? একটা ক্লোজড ভেনিউ রাখেন, স্ট্রিম করেন, আমরা দেখি। মাঠের দরকার কি? হোম অ্যাডভান্টেজের দরকার কি? নাই তো, দরকার নাই তো। মাঠের এনভায়রনমেন্ট প্রয়োজন যদি না হয়, মাঠকে যারা কাঁপাবে তাদেরকে যদি প্রয়োজন না হয়, দরকার কি? ক্লোজ ডোর এনভায়রনমেন্টে খেলেন, বৃষ্টি হবে না, গরম লাগবে না, এসি ছাইরা আরামসে আমরাও সোফায় বসে দেখলাম, সমস্যা নাই তো, তাই না? সো স্ট্র্যাটেজিক্যালি এবং খুবই খুবই স্ট্র্যাটেজিক্যালি আপনি হোম অ্যাডভান্টেজের ম্যাক্সিমাম আউটপুট তখনই নিতে পারবেন যখন আমার মতো কিছু সুশীল মানুষজন মাঠে বসে থাকবে, তাদের দ্বারা না। যারা পাগল, যাদের মাথা ঠিক নাই, যারা 2 দিন ধরে বৃষ্টির মধ্যে পড়ে আছে, তাদেরকে দিয়ে ইউ প্রবাবলি ক্যান ক্রিয়েট দ্যাট এনভায়রনমেন্ট যেটা আপনার টিমকে অ্যাডভান্টেজ দিবে। এইটা বোঝ পাগলেরও বোঝা উচিত। আপনার ফুটবল আলট্রাসদের সাথে অন দ্য সেম পেজ থাকার দরকার নাই। ফুটবল আলট্রাসদের সকল ধরনের দাবি দাওয়া, চাওয়া পাওয়া, কথাবার্তার সাথে আপনার একমত হওয়ার দরকার নাই। তাদেরকে আপনারা অ্যাকনোলেজও করার দরকার নাই, কিন্তু আপনার অ্যাকনোলেজ করার দরকার আছে যে দে ক্রিয়েট আ হোম অ্যাডভান্টেজ ফর দ্য টিম অ্যান্ড ইট ইজ জাস্ট অ্যাজ স্ট্র্যাটেজিক অ্যাজ দ্য ড্রয়িং বোর্ড দ্যাট দ্য ম্যানেজার ইউজেস বিফোর এ গেম। এতটাই ইম্পর্ট্যান্ট। নাইলে ওয়ার্ল্ড ফুটবলে হোম অ্যাডভান্টেজ, হোম ক্রাউড, এই কনসেপ্টই ক্রিয়েট হইতো না। সো একটা সহজ জিনিস আমি সহজভাবে বুঝাইতে পারবো না, বাট বুঝাই, বলার চেষ্টা করি আর কি। সেটা হচ্ছে যে এই যে দাবিটা যে টিকিট ছাড়া আমরা বাসায় যাব না, এটার যে একটা ওয়েট বা এটার যে একটা মানে কি বলবো, এটার যেই পিছনের মেসেজটা, এটা যারা আমরা ফুটবলকে ফলো করে আসতেছি বিগত কয়েক বছর ধরে, বাংলাদেশ ফুটবলের কথা বলতেছি, যে বাংলাদেশের ফুটবলকে আমরা ক্লোজলি হয়তো বা ফলো করি। আমি সবার কথা জানি না, আমার কথা আমি অকপটে এটা স্বীকার করতে পারি যে আমি বাংলাদেশ ফুটবল মোটামুটি দেখি হচ্ছে 2013, 14, 15 এই টাইমটা থেকে মোটামুটি শুরু করছি ইনকনসিস্টেন্টলি। আমি বলবো না কনসিস্টেন্টলি, ইনকনসিস্টেন্টলি 2013-তে আমি প্রথম মাঠে যেয়ে বাংলাদেশের ফুটবল দেখি। আই থিঙ্ক ইট ওয়াজ বঙ্গবন্ধু গোল্ডস কাপ নামে তখন একটা টুর্নামেন্ট হইতো, এখনও হয় কিনা আমি এক্স্যাক্টলি জানি না, বাট ওই টুর্নামেন্টটা দেখতে গেছিলাম, সুন্দর একটা টুর্নামেন্ট ছিল, দেখছি ভালো লাগছে। প্রথম খেলাটা বাংলাদেশ জিতছিল, সেকেন্ড খেলাটা বাংলাদেশ ড্র করে অথবা হারছিল, এক্স্যাক্টলি মনে নাই। সো ইনকনসিস্টেন্টলি আমরা যারা দেখে আসতেছি ফুটবল, এবং কনসিস্টেন্টলি যারা আমরা বিগত 2, 3, 4 বছর ধরে ফুটবলকে ক্লোজলি, বাংলাদেশ ফুটবলকে ক্লোজলি ফলো করতেছি, আমরা বুঝতে পারতেছি, আমরা জানি, আমরা রিয়েলাইজ করি যে এই যে গ্রুপটা যেটা একটু রাফ অ্যারাউন্ড দি এজেস, এটা কেন দরকার। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ইকোসিস্টেম, ইট ইজ ভেরি ক্রুশাল ফর দ্য ইকোসিস্টেম। কারণ কি জানেন, বাংলাদেশ 2টা ম্যাচ খারাপ খেলবে, 3টা ম্যাচ খারাপ খেলবে, 4টা ম্যাচ খারাপ খেলবে, দেন আমরা ভুলে যাব বাংলাদেশ ফুটবল কী ছিল, কেন ছিল, কোথায় ছিল। এই বোর্ড চলে যাবে, আরেক বোর্ড আসবে, কী এজেন্ডা নিয়ে আসবে আমরা কেউ জানি না। বাংলাদেশ ফুটবল স্ট্রাগল করবে, আজকে শামিদ খেলতেছে, পরশুদিন হামজা খেলতেছে, এরপর দিন হয়তো খেলবে না, এরপরে কে আসবে আমরা জানি না। পাইপলাইনের ব্যাপারে উই আর নট শিওর। বাংলাদেশ ফুটবল সাফার করবে, সুন্দর করে আমরা কাইটা চলে যাব। আমার পিছিয়ে তো বার্সেলোনার ফ্ল্যাগ আছে, আমার তো বার্সেলোনা নিয়ে কথা বলতে হবে, আমার তো কোনো সমস্যা নাই বাংলাদেশ কী করলো এটা নিয়ে। বাট যাদের কিছু আসে যায় তারা হচ্ছে ফুটবল আলট্রা, সেভ বাংলাদেশ ফুটবল অ্যান্ড যেরকম এরকম যারা সমর্থক গোষ্ঠী আছে, তাদের আসে যায়, তারা লেগে থাকবে, তারা ফোর্স করবে টু বাংলাদেশ ফুটবল টু অ্যাটলিস্ট, আচ্ছা না ঠিক আছে কিছু একটা করতেছে, আমাদের মাথায় রাখতে হবে জিনিসটা, এটা আমি আপনি করবো না, এটা আমি আপনি করবো না, ইটস নট কনভিনিয়েন্ট ফর আস। আমি আপনি যে বৃষ্টিতে 2 দিন বসে থাকতে পারবো না, দেখতে যেতে পারি, 2 দিন যে বৃষ্টিতে বসে থাকবো না, ইটস নট কনভিনিয়েন্ট ফর আস। আমি আমার চাকরি ফেলায় যেতে পারবো না, কেউ কারো জীবিকা ফেলায় যেতে পারবে না। ফুটবল ভালোবাসি, বাট বাংলাদেশ ফুটবলের জন্য এইসব পাগলামি আমরা করবো না। তাহলে কাদের দরকার? যারা এই পাগলামি করে, যাদের মাথায় সমস্যা আছে। কারণ মাথায় সমস্যা না থাকলে বাংলাদেশ ফুটবলের মতো খেলাতে আপনি 18,000 টিকিট 1 ঘন্টায় সোল্ড আউট হয়ে যাওয়া, যদিও এটা প্রপারলি হয়েছে কিনা আমরা জানি না, বাট 1 ঘন্টায় সোল্ড আউট, 1 ঘন্টাও না, কয়েক মিনিটে সোল্ড আউট হয়ে যাওয়া, এটা ইম্পসিবল না। এই ইম্পসিবলটা পসিবল হয়েছে বিকজ অফ দিস ক্রেজি মানে ইনসেইন গ্রুপ অফ পিপল। এবং তাদেরকে যদি একনলেজ না করতে চান, ইটস ব্যাড, ইটস ব্যাড অ্যান্ড মোর দ্যান ব্যাড, এটা হচ্ছে নিজের বুঝ
না বুঝার মতো একটা ব্যাপার আর কি। সো এখন এসে কোনো সলিউশন এটার প্র্যাকটিক্যালি কী হবে আমি জানি না। এটা যে সিচুয়েশনটা এখন ক্রিয়েট হয়েছে, আনফর্চুনেটলি খেলা নিয়ে যে একটা উদ্দীপনা, যে একটা খুশি, যে একটা এক্সাইটমেন্ট প্রথমবারের মতো বাংলাদেশের ফুটবলকে নিয়ে শুধু আমি না, আমরা সবাই ফিল করতেছিলাম, এটা যে অনেক অংশেই ড্যামেজড হয়ে গেছে, যেটা অনেক অংশেই একটা দাগ লেগে গেছে, এটা আসলে ফুটবল ফ্যান বা জাস্ট ইন জেনারেল স্পোর্টস এনথুজিয়াস্টদের জন্য এক্সট্রিমলি 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 আনকল্ড ফর। অ্যান্ড সবচেয়ে দুঃখের যে বিষয়টা, সবচাইতে দুঃখের যে বিষয়টা, ইট ওয়াজ এক্সট্রিমলি অ্যাভয়েডেবল কনফ্লিক্ট। খুব তাড়াতাড়ি একটা সমাধান দেখতে চাই, দ্যাটস ইট।